আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন। এডু পরিবার আজকে আপনাদের সবার জন্য ভয়েস নিয়ে আরো একটি লাইভ সেশন সম্পূর্ণ বিনামূল্যে অ্যারেঞ্জ করে ফেলেছে। এডু পরিবার সবসময় বিশ্বাস করে যে আপনাদের সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী হয়েই থাকার মতবাদে। তো এই চিন্তা ভাবনা থেকেই আসলে এডু পরিবার সবসময় কাজ করে যাচ্ছে এবং নামমাত্র মূল্যে পেইড ব্যাচে আমরা কিন্তু এখন স্পেশাল একটা অফার্স দিয়ে আমরা কিন্তু স্টুডেন্ট ভর্তি করে নিচ্ছি। আর এটা ব্যতীত লাইভ ক্লাস থেকেও সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এবং সুখবরের বিষয় হচ্ছে কি আমরা খুব শীঘ্রই কিন্তু 11 এবং 12 মানে এইচএসসি ব্যাচও স্টার্ট করতে যাচ্ছি। তো এইচএসসির জন্য যে স্পেশাল ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি সেখানেও কিন্তু খুবই একটা নামমাত্র মূল্যে খুব স্পেশাল একটা ছাড়ে এবং সব থেকে স্পেশাল যেই পড়াশোনাটা রয়েছে, সব থেকে বেস্ট টিচারদের কাছ থেকে পড়ার যে সুযোগটা রয়েছে সেটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না। আর যাতে এই যে পেমেন্টটা রয়েছে টিচারের, যেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি আলাদা আলাদা টিচার রাখতে হয় সেটার জন্য কিন্তু অনেক বেশি পে করতে হবে। কিন্তু যদি এডু পরিবারের আপনি পুরা যে ইয়েটা রয়েছে কম্বো প্যাকেজটা আপনি যদি নিয়ে নেন তাহলে কিন্তু সব সাবজেক্ট সব গাইডেন্স একেবারেই পেয়ে যাবেন, একেবারেই খুবই নামমাত্র একটা মূল্যে। এবং এর সাথে সাথে কি থাকবে, স্পেশাল একটা গাইডলাইন থাকবে, তাছাড়া কিন্তু মেন্টর সাপোর্ট থাকবে, স্পেশাল সাজেশন। তারপরে কি থাকবে, তারপরে কিন্তু আমরা রেগুলার প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক একটা এক্সাম নেওয়ার জন্য যে আসলে স্টুডেন্টের প্রোগ্রেস কেমন হয়েছে, কি পর্যায়ে সে আছে, সে আসলে ঠিকঠাক মতন লেখাপড়া করছে কিনা। কারণ অনলাইনের মাধ্যমে যখন লেখাপড়া করার যে ইয়েটা রয়েছে, স্টুডেন্টরা কিন্তু চাইলেই খুব সহজে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। তো ফাঁকি দিলে আলটিমেটলি স্টুডেন্ট ফাঁকে পড়বে, সেটার জন্যই আমরা কিন্তু সপ্তাহে একটা নির্দিষ্ট দিন প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টের জন্য একটা করে এক্সাম রাখার ব্যবস্থা করেছি। তো এটা ছিল আমাদের এডু পরিবারের বর্তমান পরিস্থিতি, পরিকল্পনা এবং ভবিষ্যতে যে আমরা যে আসলে বলছি যে সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী, শুধু আমরা এটা বলছি না, এটা নিয়ে কিন্তু আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এটা ব্যতীত কি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে কিন্তু আমরা আসলে কি করছি, কাজ করে যাচ্ছি। তো এইটা আমরা আপাতত আপনাদের যে ইয়েটা রয়েছে সেটা তরফ থেকে আসলে যে অলরেডি বেশ অনেক কয়েকজন জয়েন করে ফেলেছেন দেখতে পাচ্ছি লাইভে। ভালো লাগছে দেখে। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আউসফ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, রাবিউল কমেন্ট করেছেন কেমন আছেন, ইশরাত জাহান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ইশরাত জাহান ফাতিহা নূর আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা যেহেতু করি, আমি আল্লাহর রহমতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ভালোই থাকি। আল্লাহর একটা স্পেশাল একটা দয়া এবং মায়া আছে, উনি আমাকে খুবই ভালোবাসেন, এটা আমি ফিল করি, বুঝতে পারি। তারপরে আপনাদের ফেভারিট ম্যাম কমেন্ট করেছেন। তারপরে ইশরাত জাহান ফাতিহা নূর কমেন্ট করেছেন হাউ আর ইউ ম্যাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ফাতিহা নূর। আচ্ছা, ম্যাম কমেন্ট করেছেন ম্যাম 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 হাউ সুইট। ম্যাম আপনাদেরও ফেভারিট, ম্যাম আমারও অনেক বেশি ফেভারিট, এটা মনে হয় আপনারা জানেন। আচ্ছা, তো আমরা ক্লাসটাকে একটু এগিয়ে নিয়ে যাই। আর শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও আমার পরিচয় সম্পর্কে আপনারা মনে হয় একটু অবগত, তারপরেও এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে যে আজকে আমার লাইভ এই ফার্স্ট দেখছেন, তো তাদের শুধুমাত্র তার জন্য
এডু পরিবারের লাইভ সেশনে আপনাকে অনেক অনেক স্বাগতম। আমি আশা করছি আপনি হচ্ছে খুব শীঘ্রই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট হয়ে যাবেন। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে এডু পরিবারের ওয়েবসাইট বা এডু পরিবারের হটলাইন নাম্বারে আপনারা হেল্পের জন্য কল করতে পারেন। আমার নাম রেহেনা, আমি আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত থাকার পূর্বে ইংলিশ লিটারেচারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই ছিল আমার নাম ধাম পরিচয়। আমরা চলে যাচ্ছি ক্লাসে। আমরা গতদিন ভয়েস নিয়ে শিখেছিলাম। আচ্ছা, রেশমি জানিয়েছেন হাই মিস, হ্যালো ডিয়ার। আচ্ছা, তো ভয়েস নিয়ে আমরা শিখেছিলাম। একটু কুইক রিক্যাপ করব এবং পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জের যে এটা রয়েছে সেটা আমরা একটু শিখে ফেলবো, কারণ গতদিন ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস রেগুলেশন সম্পর্কে আমরা শিখেছিলাম। আমার মনে হয় যে আপনাদের এটা অবশ্যই মনে আছে। আমি বলেছিলাম ভয়েস এর যদি আক্ষরিক অর্থে মিনিং আমরা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে ম্যাম আমি মিথিলা, আচ্ছা মিস আসসালামু আলাইকুম, আমি মিথিলা। আজকে সব পেইড ব্যাচের স্টুডেন্ট আমার চলে এসেছে, মাশাআল্লাহ। আমার খুবই ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে ব্যাচে ক্লাস নিচ্ছি। খুবই ভালো লাগছে আসলে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে ভয়েসের যদি আক্ষরিক অর্থে আমরা মিনিংটা বলি তাহলে ভয়েসটা কি? বাচ্য। এবার আসুন ভয়েসের যে ইয়েটা রয়েছে সেটা একটু পড়ে দেখি। ভয়েস রেফার্স টু দ্য ফর্ম অফ এ ভার্ব that shows whether the subject of the sentence perform the action or receives the action. মানে হচ্ছে ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস বা সেন্টেন্স যখন আমরা বলি না কেন, সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যতগুলা সেন্টেন্স। আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, কি অবস্থা সবাই? আপনারা সবাই কেমন আছেন? কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন এবং আমাকে জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন। এডু পরিবার আজকে আপনাদের সবার জন্য ভয়েস নিয়ে আরো একটি লাইভ সেশন সম্পূর্ণ বিনামূল্যে অ্যারেঞ্জ করে ফেলেছে। এডু পরিবার সবসময় বিশ্বাস করে যে আপনাদের সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী হয়েই থাকার মতবাদে। তো এই চিন্তা ভাবনা থেকেই আসলে এডু পরিবার সব সময় কাজ করে যাচ্ছে এবং নামমাত্র মূল্যে পেইড ব্যাচে আমরা কিন্তু এখন স্পেশাল একটা অফার্স দিয়ে আমরা কিন্তু স্টুডেন্ট হচ্ছে ভর্তি করে নিচ্ছি। আর এটা ব্যতীত লাইভ ক্লাস থেকেও সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, এবং সুখবরের বিষয় হচ্ছে কি আমরা খুব শীঘ্রই কিন্তু 11 এবং 12 মানে এইচএসসি এর ব্যাচও স্টার্ট করতে যাচ্ছি। তো এইচএসসির জন্য যে স্পেশাল ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি সেখানেও কিন্তু খুবই একটা নামমাত্র মূল্যে খুব স্পেশাল একটা ছাড়ে এবং সব থেকে স্পেশাল যেই পড়াশোনাটা রয়েছে সব থেকে বেস্ট টিচারদের কাছ থেকে পড়ার যে সুযোগটা রয়েছে সেটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না। আর যাতে এই যে পেমেন্টটা রয়েছে টিচারের, যেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যদি আলাদা আলাদা টিচার রাখতে হয় সেটার জন্য কিন্তু অনেক বেশি পে করতে হবে। কিন্তু যদি এডু পরিবারের আপনি হচ্ছে পুরা যে ইয়েটা রয়েছে কম্বো প্যাকেজটা আপনি যদি নিয়ে নেন তাহলে কিন্তু সব সাবজেক্ট সব গাইডেন্স একেবারেই পেয়ে যাবেন, একেবারেই খুবই নামমাত্র একটা মূল্যে। এবং এর সাথে সাথে কি থাকবে, স্পেশাল একটা গাইডলাইন থাকবে, তাছাড়া কিন্তু মেন্টর সাপোর্ট থাকবে, স্পেশাল সাজেশন। তারপরে কি থাকবে, তারপরে কিন্তু আমরা রেগুলার প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক একটা হচ্ছে এক্সাম নেওয়ার জন্য যে আসলে স্টুডেন্টের প্রোগ্রেস কেমন হয়েছে, কি পর্যায়ে সে আছে, সে আসলে ঠিকঠাক মতন লেখাপড়া করছে কিনা। কারণ অনলাইনের মাধ্যমে যখন হচ্ছে লেখাপড়া করার যে ইয়েটা রয়েছে
স্টুডেন্টরা কিন্তু চাইলেই খুব সহজে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। তো ফাঁকি দিলে আলটিমেটলি স্টুডেন্ট ফাঁকে পড়বে, সেটার জন্যই আমরা কিন্তু সপ্তাহে একটা নির্দিষ্ট দিন প্রত্যেকটা ব্যাচের আর কি স্টুডেন্টের জন্য একটা করে এক্সাম রাখার ব্যবস্থা করেছি। তো এটা ছিল কি, এটা ছিল হচ্ছে আমাদের এডু পরিবারের বর্তমান পরিস্থিতি, পরিকল্পনা এবং ভবিষ্যতে যে আমরা যে আসলে বলছি যে সন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী, শুধু আমরা এটা বলছি না, এটা নিয়ে কিন্তু আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এটা ব্যতীত কি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে কিন্তু আমরা আসলে কি করছি, কাজ করে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমরা আপাতত আপনাদের যে ইয়েটা রয়েছে সেটা তরফ থেকে আসলে যে অলরেডি বেশ অনেক কয়েকজন হচ্ছে জয়েন করে ফেলেছেন দেখতে পাচ্ছি লাইভে। ভালো লাগছে দেখে। আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আউসফ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম, রবিউল কমেন্ট করেছেন কেমন আছেন, ইশরাত জাহান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ইশরাত জাহান হচ্ছে ফাতিহা নূর, ফাতিহা নূর হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি, সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা যেহেতু করি, আমি আল্লাহর রহমতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় ভালোই থাকি। আল্লাহর একটা স্পেশাল একটা মানে দয়া এবং মায়া আছে, উনি উনি আমাকে খুবই ভালোবাসেন, এটা আমি ফিল করি, বুঝতে পারি। তারপরে হচ্ছে আপনাদের ফেভারিট ম্যাম কমেন্ট করেছেন, তারপরে হচ্ছে ইশরাত জাহান মানে ফাতিহা নূর কমেন্ট করেছেন হাউ আর ইউ ম্যাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ফাতিহা নূর। আচ্ছা, ম্যাম কমেন্ট করেছেন ম্যাম ম্যাম ম্যাম, হাউ সুইট ম্যাম, আপনাদেরও ফেভারিট ম্যাম, আমারও অনেক বেশি ফেভারিট, এটা এটা মনে হয় আপনারা জানেন। আচ্ছা, তো আমরা ক্লাসটাকে একটু এগিয়ে নিয়ে যাই। আর হচ্ছে শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি, যদিও আমার পরিচয় সম্পর্কে আপনারা মনে হয় একটু একটু অবগত, তারপরেও এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে যে আজকে আমার লাইভ এই ফার্স্ট দেখছেন, তো তাদের শুধুমাত্র তার জন্য এডু পরিবারের লাইভ সেশনে আপনাকে অনেক অনেক স্বাগতম। আমি আশা করছি আপনি হচ্ছে খুব শীঘ্রই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট হয়ে যাবেন। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে এডু পরিবারের ওয়েবসাইট বা এডু পরিবারের হটলাইন নাম্বারে আপনারা হেল্পের জন্য কল করতে পারেন। আমার নাম রেহেনা, আমি আপাতত আপনাদের এডু পরিবারে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত থাকার পূর্বে ইংলিশ লিটারেচারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো এই ছিল আমার নাম ধাম পরিচয়। আমরা চলে যাচ্ছি ক্লাসে। আমরা গতদিন ভয়েস নিয়ে শিখেছিলাম। আচ্ছা, রেশমি জানিয়েছেন হাই মিস, হ্যালো ডিয়ার। আচ্ছা, তো ভয়েস নিয়ে আমরা শিখেছিলাম, একটু কুইক রিক্যাপ করব এবং পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জের যে ইয়েটা রয়েছে সেটা আমরা একটু শিখে ফেলবো, কারণ গতদিন ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জের রুলস রেগুলেশন সম্পর্কে আমরা শিখেছিলাম। আমার মনে হয় যে আপনাদের এটা অবশ্যই মনে আছে, আমি বলেছিলাম ভয়েস এর যদি আক্ষরিক অর্থে মিনিং আমরা করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে ম্যাম আমি মিথিলা, আচ্ছা মিস আসসালামু আলাইকুম, আমি মিথিলা। আজকে সব পেইড ব্যাচের স্টুডেন্ট আমার চলে এসেছে, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে ব্যাচে ক্লাস নিচ্ছি, খুবই ভালো লাগছে আসলে। আচ্ছা, ঠিক আছে, তো হচ্ছে ভয়েসের যদি আক্ষরিক অর্থে আমরা মিনিংটা বলি, তাহলে ভয়েসটা কি, বাচ্য। এবার আসুন ভয়েসের যে ইয়েটা রয়েছে সেটা একটু পড়ে দেখি। ভয়েস রিফার্স টু দ্য ফর্ম অফ এ ভার্ব that shows whether the subject of the sentence perform the action or receives the action। মানে হচ্ছে ভয়েস হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস বা সেন্টেন্স যখন আমরা বলি না কেন, সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যতগুলা সেন্টেন্স বলি বা উদাহরণ বলি বা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সেন্টেন্স গুলাই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আমরা বলে থাকি। অ্যাক্টিভ ভয়েস হোক বা প্যাসিভ ভয়েস হোক, সেন্টেন্সে সাধারণত কর্তা নিজে সক্রিয় থেকে যে ভার্বের যে কাজটা রয়েছে সেটা সে সম্পাদন করে, এটা হতে পারে এক ধরনের। আর একটা হতে পারে কি, কর্তা নিজে সক্রিয় না থেকে
তার পরবর্তীতে কি কর্তার যে কাজটা রয়েছে, যে কাজটা করছে কি মূলত অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের কাজটা কর্তার উপরে এসে পড়ছে, মানে কি সে রিসিভ করছে কাজটা। তার মানে আমরা শিখলাম দুই প্রকার ভয়েস হতে পারে, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস যেখানে কর্তা বা সাবজেক্ট সক্রিয় থাকে, মানে কি কাজটা যেটা রয়েছে সেটা সে নিজেই পারফর্ম করে। আর প্যাসিভ ভয়েসে হচ্ছে কি, প্যাসিভ ভয়েসে হচ্ছে সে নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করে না, সে কি করে, সে হচ্ছে অবজেক্টের কাজটা রিসিভ করে। এই ছিল হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেটা। আচ্ছা, আজকে সবাই শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্ট না, আজকে সবাই দেখতে পাচ্ছি যে আমাদের স্যার ম্যামরাও আমাদের মনে হচ্ছে যে আমরা একটা কনভারসেশন করছি এবং একটা মিটিং এ আছি, সবাই মিলে আর কি কথা বলছি। আচ্ছা, ভালো লাগছে, এটা আসলে দেখতেও ভালো লাগছে। যাই হোক, কমেন্ট করেছে হচ্ছে ম্যাম মিস আমি রেশমিনা, আমি হচ্ছে কি ওয়াসিফা। ওকে ওয়াসিফা। তারপরে হচ্ছে কমেন্ট করেছেন হচ্ছে নূর যে এই প্রথম আপনি আমাকে চিনলেন। মিদাত স্যার আমাকে কি চিনে নাই, মিদাত স্যার আপনাকে চিনে না, এটা হইতে পারে? আমি আমি চুপি চুপি বলে দিচ্ছি, আপনার নাম ফাতিহা নূর, এটা কিন্তু মিদাত স্যার জানে। আচ্ছা, আসুন পড়াশোনা করি। তাহলে আমরা অলরেডি শিখে ফেলেছি যে ভয়েস কত প্রকার, দুই প্রকার, এবং ভয়েস যখন অ্যাক্টিভ ভয়েসের যেই সেন্টেন্সের যেই ইয়েটা রয়েছে সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। আর যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে যাই সেক্ষেত্রে হচ্ছে স্ট্রাকচারটা যেটা রয়েছে সেটা থাকবে কি অবজেক্টটা, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হবে এবং এর সাথে সাথে একটা বি ভার্ব যুক্ত হবে, এর পরবর্তীতে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস একটা বাই যুক্ত হয়ে, বাই একটা প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যেটা ছিল অ্যাক্টিভ ভয়েসে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে। আমাদের এটা মনে আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে গতদিন শিখেছিলাম দা স্টুডেন্ট রোড দ্য রিপোর্ট, এটাকে যদি প্যাসিভ করি তাহলে হচ্ছে দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই দ্য স্টুডেন্ট। এতটুকু আমরা করেছিলাম, যেটা আমাদের অবশ্যই অবশ্যই কি আছে, মনে আছে, তাই না? তাহলে একটুখানি যদি আমরা মনে করে দেখি যে আমরা গতদিন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের সাধারণ রুল থেকে আমরা কি করেছিলাম, টেন্স ওয়াইজ রুল পড়েছিলাম, প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছিলাম, পাস্ট টেন্সের সম্ভবত আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং তার সাথে সাথে কি করেছিলাম, তার সাথে সাথে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পর্যন্ত কমপ্লিট করে গিয়েছিলাম, তাই না? আপনাদের কি মনে আছে, এমন কেউ আছেন এখানে যে গতদিন ক্লাস করেছিলেন আমার এবং আজকেও ক্লাসে অ্যাক্টিভ রয়েছেন? একটু কমেন্ট করে কষ্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, মিদাত স্যার চলে এসেছেন, কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু বড় করে দিই। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে শেষ করেছিলাম লাস্ট ক্লাসটা, তাহলে এটা দিয়েই আবার শুরু করতে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা কি, অফকোর্স সবার প্রথমে হচ্ছে সাবজেক্ট হবে, তারপরে কি সাবজেক্টের পরবর্তীতে, এই কালারটা তো বোঝা যাচ্ছে না ভালোভাবে, তাহলে আমি অন্য একটা কালার নিই, কি কালার নিতে পারি, আমি ব্ল্যাকই নিলাম, ওর আচ্ছা এটা নিলাম, হ্যাঁ এটাও বেশ ভালো লাগছে, তাই না? আচ্ছা, এইখানে আমি লিখলাম কি প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, তারপরে হচ্ছে বি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট ওয়াইজ ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ হবে কখন, যখন সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে থাকবে তখন কি হবে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার হবে। আর যদি সাবজেক্টটা কি থাকে, প্লুরাল ফর্মে থাকে, তাহলে আসলে কি হবে, বি ভার্ব হিসেবে ওয়ার ব্যবহৃত হবে। এর পরবর্তীতে আমরা কি শিখেছিলাম, ভয়েস যখন করার পূর্বে আমরা যখন টেন্স করেছিলাম তখন আমরা কি শিখেছিলাম, যে যদি
কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, অর সেটা ফিউচার হোক। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে কি ভার্ব এর মূল ভার্বের সাথে আইএনজি। কারণ কি? কারণ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কন্টিনিউ প্রসেসে রয়েছে, এটা বোঝায়। কন্টিনিউ প্রসেস বলতে চলমান রয়েছে, যে কাজটা বর্তমানে চলমান। এখন ইংরেজিতে যেই কাজটা ঘটমান বা চলমান বা বর্তমানে হচ্ছে, এই টাইপের যখন কোনো মিনিং করা হয়, সেটার জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়, এবং টেন্স অনুযায়ী বি ভার্বটা কি হয়, বরাবর পরিবর্তন হয়। তার মানে কি শিখেছিলাম? কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্ব এর সাথে, মানে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা ছিল আমার কিসের স্ট্রাকচার? এটা ছিল আমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই সেম জিনিসটাকে যদি আমরা কি করতে চাই, অবশ্যই হচ্ছে কি হচ্ছে, আমরা হচ্ছে প্যাসিভ করতে চাচ্ছি। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমি গতদিনও বলেছিলাম, আজকেও আবার বলে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য সবার প্রথমে বেসিক রুল কি? অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, তাই না? অবজেক্ট সাবজেক্ট হবে। কিসের অবজেক্ট সাবজেক্ট হবে? অ্যাক্টিভ ভয়েস থেকে আপনাকে প্যাসিভে রূপান্তরিত করতে বলবে, আদারওয়াইজ প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে বলবে। ঠিক আছে? এখন যদি আপনি সেন্টেন্সটার সাবজেক্ট অর অবজেক্ট আইডেন্টিফাই না করতে পারেন, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমাদেরকে পরিবর্তন করাটা কি হয়ে যাবে? ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই এটা দেখে আইডেন্টিফিকেশন করার ক্ষমতা রাখতে হবে। তার মানে আমি বললাম কি, যে অ্যাক্টিভ ভয়েসের যেই ইয়েটা রয়েছে, কি রয়েছে, অবজেক্টটা যেটা রয়েছে, সেটা প্যাসিভ ভয়েসের সবার প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে? তারপরে অক্সিলারি ভার্ব মানে বি ভার্ব হিসেবে আমি নিয়ে আসবো কি, ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার কেন নিয়ে আসছি? কারণ এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ছিল কি, ওয়াজ অথবা ওয়ার, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল। মূল ভার্বের সাথে আইএনজিটাকে আমি কোনো মতেই রুলস ওয়াইজ আমাকে কি করতে হবে, ওই সেম জিনিসটাকেই আমাকে নিয়ে আসতে হবে, তাই না? কিছু ক্ষেত্রে আমি বলি না যে হ্যাঁ এই 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 ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, বা এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে, সেম ডিজাইনটা অন্য কালারের হবে, বা অন্য হচ্ছে ইসের হবে, মানে আমরা সেম জিনিসই চাচ্ছি, একটু অন্য মড়কে বা অন্য রকম ডিজাইনে বা অন্য রকম একটু ডিফারেন্ট একটু চাচ্ছি, কিন্তু এরকমই চাচ্ছি, তাই না? তার মানে রূপটা যেটা রয়েছে পরিবর্তন না করে সেম চাচ্ছি। দ্যাট মিনস সরি, আমি হেসে ফেললাম। আচ্ছা, ওকে মিস, আস্তে আস্তে নোট করতে দেন। আমি আস্তে আস্তে বলছি, আপনি ধীরে ধীরে নোট করে ফেলুন। আল্লাহ, ঠিক আছে। আচ্ছা, মনা কমেন্ট করেছেন, মিস আমার আসতে দেরি হয়ে গেছে, রেকর্ড ক্লাসগুলো দিয়েন মিস, আমি গত ক্লাসে ছিলাম। ওকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে চিনেন নাই? ওকে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে চিনি নাই। ঠিক আছে, আরেকবার নক করলে স্যার অথবা হচ্ছে ম্যাম, যাকে আপনি নক করছেন না কেন, কোনো প্রবলেম নাই, সে চিনবে। আসসালামু আলাইকুম মিস, আমার নাম রিয়েনা। ওকে, তারপরে হচ্ছে অনেকগুলা কমেন্ট করে ফেলেছেন। রিয়েনা, ওয়েলকাম টু ক্লাস। ঠিক আছে, যেহেতু ধীরে ধীরে বলতে বলেছিলেন, আমি যদি ধীরে ধীরে বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের লাইভ সেশনের যে ক্লাসটা রয়েছে সেটা এত বড় হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, যখন টিচার যেই লেকচারটাই দিচ্ছে না কেন, অ্যাটেন্টিভ হয়ে শোনা এবং বলা এবং সাথে সাথে লেখা, মানে কি মাল্টিটাস্কিং আমাদেরকে শিখতে হবে। এর সাথে সাথে আরেকটা কি কাজ করতে পারি হচ্ছে কিছু জিনিস মিস হয়ে যাবে, আমরা ছোট মানুষ যেহেতু কিছু জিনিস মিস হয়ে যাবে, যেটা খুবই স্বাভাবিক, সেটাকে কি করে রিকভার করতে হবে। আপনি ইডু পরিবারের ফেসবুক পেজ যদি স্ক্রল করেন, মনে করেন যে আপনি এর আগের ক্লাসে ছিলেন না, হতেই পারে, এখন বর্তমানে আপনাকে দেখে মনে হলো যে না, লাইভ হচ্ছে ভয়েসটা ম্যাম শিখিয়েছেন,
তাহলে ভয়েসের যে আগের ক্লাসটা ছিল সেটা যদি আমি দেখি তাহলে আমার জন্য ভালো হবে, হেল্পফুল হবে। জাস্ট স্ক্রল করে একটু আগে চলে যান, যে ওইটাকে একটু দেখেন। যদি না খুঁজে পান, আপনি যদি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হন, গ্রুপে কমেন্ট করবেন। গ্রুপের যে ইয়েটা রয়েছে, যারা গ্রুপগুলো দেখাশোনা করেন, ইভেন আমরাও অ্যাক্টিভ থাকি, যদি নাও থাকি তো আপনি কারো না কারোর মাধ্যমে হেল্প অবশ্যই পেয়ে যাবেন। এরপরেও যদি বুঝতে না পারেন, কোনো টেনশনের কারণ নেই, রেহেনা ম্যাম আছে। রেহেনা ম্যামকে নক করলে রেহেনা ম্যাম আপনাকে বোঝানোর জন্য সর্বদা হাজির থাকিবে। আসুন এরপরে আগাই। তারপরে হচ্ছে আমরা কি নিব, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার নিব। যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি ছিল, সেম জিনিসটাকেই আমরা অন্য মড়কে, মানে কি রূপ পরিবর্তন না করে, যেমন মনে করেন যে কালকে হচ্ছে একজন, এখন রিসেন্ট একটা টপিক বলি, যেহেতু হানিয়া আমির হচ্ছে বাংলাদেশে আসবেন, তো হানিয়া আমিরের যদি মনে করেন যে কোনো একটা সাজ আমাদের কি হয়েছে, পছন্দ হয়েছে, আমি পার্লারে যেয়ে বললাম যে হানিয়া আমিরের মতন করে আমাকে সাজিয়ে দেন। এটা কিন্তু পসিবল না, কারণ তার মতন সৌন্দর্য, তার মতন চেহারা তো আসলে আমার না, কিন্তু আমার শখ হয়েছে কি ওই জিনিসটাকেই আমরা, আমার যে ইয়েটা রয়েছে, রূপ পরিবর্তন করছি ঠিকই, মানে ডিজাইনটা সেম থাকছে, দিচ্ছিটা কি, মেকআপটা আমি সেম দিচ্ছি, সাজটা আমি সেম দিচ্ছি, কিন্তু চেহারাটা কি আমার। এখন কথা হচ্ছে কি, সেম মেকআপটা আমি প্রোভাইড করব অন্য চেহারায়। মানে কি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যখন আমি পরিবর্তন করব, তখন আমাকে মিনিংটা সেম রাখতে হবে এবং রুলস অবশ্যই ফলো করতে হবে। যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি ছিল, সেই আইএনজিটাকে আমি কিন্তু কোনো মতেই বাদ দিতে পারি না, এবং এই আইএনজিটাকে আমি কি করব, বি পাস্ট পার্টিসিপল ফর্ম সেম রেখে ডান করে দিলাম। ডান করে দিয়ে এখন হচ্ছে এর পরবর্তীতে আমি কি দিব, আমি একটা প্রিপোজিশন দিব, যেমন যেটা কি বাই। তার মানে কি, সাধারণত প্রিপোজিশন ব্যবহার হয় কি বাই। বাই দিলাম। বাই দেওয়ার পরবর্তীতে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে। সাবজেক্ট যদি আই থাকে সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সাবজেক্ট যদি আই থাকে তাহলে এটা যখন আমি অবজেক্টিভ ফর্মে ব্যবহার করব তখন সেটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ওকে, তো এটা ছিল কি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এবং এটাকে প্যাসিভ করার জন্য যেই রুলটা আমাকে ফলো করতে হবে। এরপরে একটা খুবই কম ইম্পর্টেন্ট, সাধারণত এটাকে প্যাসিভ করতে বলা হয় না, তবে জানার জন্য আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এটা আমরা সম্পর্কে জানবো, এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু রুলস আমার এটা পড়ে দেখি কি বলছে। বলছে passive voice of past perfect continuous tense is also rarely used in standard English. Standard English এ এই যে টেন্সটা রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সাধারণত ব্যবহার করা হয় না। ইভেন যারা নেটিভ স্পিকার রয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করেন না। এবং যদি আমরা গ্রামাটিক্যালি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, এটা রুলস অবশ্যই রয়েছে, কিন্তু এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েসেরই যে উদাহরণটা রয়েছে তেমন ব্যবহার করা হয় না, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য মানে ভয়েস হিসেবে এটা তেমন আসে না। কিন্তু যদি আমরা এটা না জেনে থাকি তাহলে কি হবে, এটা আমাদের জানার কমতি, এই কমতিটা তো রাখা যাবে না। তো আসুন একটু জেনে নিই কি বলছে। বাট এটা কি হয়, একটু সাউন্ডটা কি করে, অকওয়ার্ড সাউন্ড করে। ইজ অলমোস্ট নেভার ইউজড ইন প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য কিন্তু সাধারণত কি হতে পারে না, সাধারণত হচ্ছে ব্যবহার হয় না। আচ্ছা, আমাকে কমেন্ট করেছেন আমি আপনাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, সাউন্ডটা একটু বাড়ান। আমার কাছে মনে হয় আমার তো সব ক্লিয়ার। আউসাব ঠিক বলেছেন, আমার কাছে মনে হয় যে আপনার নেটওয়ার্কের কোনো ইস্যু আছে কিনা একটু কষ্ট করে চেক ব্যাক করে দেখবেন। আমি তো বেশ চিল্লায় কথা বলছি, আমার মনে হয় আমি আরেকটু জোরে যদি কথা বলি আপনি আপনার বাড়ি থেকে একদম স্পষ্ট শুনতে পাবেন। ওকে, তা আসুন অ্যাক্টিভ ভয়েসের যে ইয়েটা রয়েছে, রুলটা রয়েছে, মানে স্ট্রাকচারটা রয়েছে, সেটা আমরা একটু পড়ে দেখি কি বলছে। অ্যাক্টিভ ভয়েসে যদি পাস্ট কি টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন অথবা
হ্যাড বিন এর পরে কি হবে, মূল ভার্বের আইএনজি যুক্ত হবে। হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। এটা কি থাকবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে দে হ্যাড বিন পেইন্টিং দ্য হাউস, হ্যাড বিন এর পরে মূল ভার্বের কি যুক্ত হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন এটাকে যদি প্যাসিভ করতে বলা হয়, প্যাসিভ করতে বলা হলে এটা কি হয় না, নট কমনলি ইউজড, এটা কিন্তু সাধারণত ব্যবহার হয় না। আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে অফকোর্স অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে আমরা সবার প্রথমে দা হাউস, এটা কি ছিল, অবজেক্ট, যেটাকে আমরা কি করলাম সাবজেক্ট হিসেবে ব্যবহার করে নিয়ে আসলাম। এরপরে হ্যাড বিন, এরপরে হচ্ছে কি মূল ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত ছিল যার কারণে হ্যাড বিন বিইং নিয়ে আসতে হবে। কারণ কি, হ্যাড বিন আসলে অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার হয়েছিল অ্যাক্টিভ ভয়েস এ। মিস আজকে কি কুইজ হবে বাবু? এটা কি পেইড ব্যাচের স্টুডেন্ট? আমি কি পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি? আমি লাইভ ক্লাস নিচ্ছি। লাইভে আমরা কি করব, গল্প করব, আড্ডা দিব, মজা করব এবং মজা করে কি করব, মানে কি খেলার ছলে শিখবো, ঠিক আছে? আর সিরিয়াস মোডে মোডে কোথায় যে শিখবো, পেইড ব্যাচে, যখন আমাদের লাইভ ক্লাস থাকবে না, ওই সময় আমরা সবাই সিরিয়াস হয়ে যাব এবং হোমওয়ার্ক করব, তার সাথে সাথে কি কুইজ দিব, তার সাথে সাথে কি করব, তার সাথে সাথে আমরা তার সাথে সাথে আমরা আরো অনেক বেশি বেশি সাপ্তাহিক পরীক্ষা দিয়ে ওটার কি করব, ওটার হচ্ছে অ্যাচিভ করার চেষ্টা করব। গোলটা কি, গোলটা সেটা হচ্ছে কি, যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড যদি হই তাহলে ওটার জন্য একটা স্পেশাল ছাড়ের ব্যবস্থা রয়েছে বা স্পেশাল একটা কি রয়েছে, পুরস্কারের ব্যবস্থা রয়েছে, ওইটা নেওয়ার চেষ্টা করব, তাই তো? আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি শিখলাম যে হ্যাড বিন, তারপরে কি হবে, বিইং নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমরা কি শিখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই অবশ্যই যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব তখন মূল ভার্বের অবশ্যই কি করব, পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো। মূল ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত ছিল, দ্যাটস ওয়াই আমি এই যে অক্সিলারি ভার্বের সাথে আরো একটা বি ভার্ব এনে এর সাথে কি করলাম, বিইং করলাম, এবং এই মূল ভার্বের প্যাসিভ করার সময় পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম আমি অ্যাজ ইউজুয়াল ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পেরেছি তো আমরা সবাই? তার মানে আমরা কি করব, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বিন বিইং আসবে, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 ফর্ম ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে কি বাই প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়ে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে ব্যবহার আমাদেরকে করে ফেলতে হবে, তাই তো? তাহলে আমরা শিখলাম কি, প্যাসিভ ভয়েস এর যদি আমরা এই সেন্টেন্সটা করতে যাই, কোন সেন্টেন্সটা, দে হ্যাড বিন পেইন্টিং দ্য হাউস, তারা কি করছিল, তারা হচ্ছে তাদের যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা আসলে পেইন্টিং করছিল। এখন দ্য হাউস কি অবজেক্ট, যেটা কি করলাম সাবজেক্টে আমি রূপান্তরিত করলাম, তারপরে হ্যাড বিন বিইং এনে পেইন্ট যে শব্দটা, পেইন্ট এর শব্দটার সাথে পেইন্ট, পেইন্টেড, পেইন্টেড, এইটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে দে থাকলে অবজেক্টিভ ফর্মে দে হয়, তাই বাই দেম আমরা ব্যবহার করলাম। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অনেক মজা করব, ঠিক আছে। তারপরে হচ্ছে কমেন্ট করেছেন হচ্ছে আজির উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় মাত্র জয়েন করলেন, আশা করছি ভালো আছেন এবং ক্লাসটা আপনার ভালো লাগছে। আমাদের সাথে কন্টিনিউ করুন, আশা করছি আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর এর পরবর্তীতে আমরা কোথায় চলে যাব, আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে চলে যাব। ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই তো, বা সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে খুবই সিম্পল একটা কথা। সবার প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে শ্যাল অথবা উইল থাকবে। শ্যাল ব্যবহার করা হতো আগে অনেক বেশি,
পুরাতন যেই ইয়েটা রয়েছে সেক্ষেত্রে আমরা শ্যাল সাধারণত ব্যবহার করতাম। এখন শ্যাল এর ব্যবহার তেমন একটা নেই বললেই চলে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব সাবজেক্টের সাথে কি ব্যবহার করি? বি ভার্ব হিসেবে উইল ব্যবহার করি। আফটার দ্যাট মূল ভার্বের কি ফর্ম হবে? মূল ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, কি ফর্ম হবে? মূল ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহার হয় তাহলে সেটাও কি হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি হচ্ছে পাস্ট টেন্স রয়েছে, পাস্ট টেন্সের পরবর্তীতেও যদি আমাদের ব্যবহার করতে হয় অক্সিলারি ভার্বের পরবর্তীতে, অবশ্যই কি হবে? সেটাও কি বেস ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। এবং তার সাথে সাথে সাবজেক্ট যদি আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল আনি, এরপরে V1 মানে ভার্ব এর বেস ফর্ম, মানে ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা, V1 বলতে প্রেজেন্ট ফর্মটা বোঝাচ্ছে। আমি আপনাদেরকে কি বলছি? ভার্বের বেস ফর্ম যেটা রয়েছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে অবজেক্ট যেটা রয়েছে সেটা আমাদেরকে ব্যবহার দিয়ে সাবজেক্টটা সেন্টেন্সটা কি করতে হবে? শেষ করে দিতে হবে। উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে কি বলি? I will do the work। কেমন? এখন the work কি? অবজেক্ট। আমরা জানি অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে সবার আগে the ওয়ার্কটাকে অবজেক্টটাকে কি করলাম? সাবজেক্ট হিসেবে আমি ব্যবহার করে ফেললাম। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে? যদি উইল ব্যবহার হয় তাহলে আমি কি করব? উইল নিয়ে আসবো। যদি সেখানে শ্যাল ব্যবহার হতো, শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা যেটা ব্যবহার হয়েছে আসলে সেন্টেন্সটা, ওইটাকেই নিয়ে আসবো। নিয়ে এসে ওর সাথে সাথে আমরা কি দিব? শ্যাল বি অথবা উইল বি। মানে যদি শ্যাল থাকতো তাহলে শ্যাল বি দিতাম। যদি যেহেতু এখানে একটা কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে উইল, মানে কি বি ভার্বটা হিসেবে ব্যবহার হচ্ছে কি? উইল। যার কারণে আমরা উইল বি দিলাম। অ্যাক্টিভ ভয়েসে শুধু উইল থাকবে, যেটাকে প্যাসিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? উইল বি দিতে হবে। এর পরবর্তীতে উইল বি দেওয়ার পরে আমরা জানি অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। ডান কি? ডু এর পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম, সেটাকে আমাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। এর পরবর্তীতে বাই প্রিপোজিশন ব্যবহার করে কার দ্বারা? আমার দ্বারা। বাই আই থাকলে কি হয়? মি হয়। এটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিত। সবাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিই। আপনারা কেউ শুনছেন এবং দেখছেন কিনা সেটাও জানাবেন। যদিও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, লাইভ সেশনে আমার স্টুডেন্ট তো আছে, কিন্তু কমেন্ট সেশনে আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্ট কই যেন হারিয়ে গিয়েছে। ঠিক আছে, কঠিন হয়ে যাচ্ছে পড়া, কি একটু কঠিন হয়ে যাচ্ছে? আমাদেরকে নিতে কষ্ট হচ্ছে? বুঝতে পারছি তো আমরা? ওকে, ইয়েস মিস জানিয়েছেন। ঠিক আছে, ইয়েস মিস যেহেতু জানিয়েছেন, ওহি যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে তো আমার মনে হয় আমরা একটু বুঝতে পারছি, তাই না? ওকে, তাহলে আসুন পড়াটাকে আমরা কি করি আর একটু এগিয়ে নিয়ে যাই। আমরা কি করব? ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে একটু কি করব? একটু পড়ার চেষ্টা করব। ম্যাম আসেন প্লিজ, আমার স্টুডেন্টদেরকে একটু হাই বলে যান প্লিজ। হ্যালো, আমি এসেছি তোমাদের সাথে আজকে ভয়েস শিখবো। ম্যাম কি শিখাবে আমাকে ভয়েস আজকে? আপনারা জানেন যে আমাদের মুক্তি ম্যাম অলরেডি একটা পারফেক্ট একটা মানুষ, এবং সে সবকিছু যেমন ভালোভাবে জানে প্লাস ভালোভাবে শেখায়। আমি নিজেও তার অনেক বড় ফ্যান। ম্যাম বলছে ম্যামকে শিখাই দিত, এই এত বড় ধৃষ্টতা করার সাহস আমার আসলে নাই। হ্যাঁ, কারণ ম্যামকে কাছে আমাকে বাচ্চা না দেখো। বাই বাই। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ক্লাসে ফেরত আসি। কি বলছেন ম্যাম? আসুন আমরা পড়াতে ফেরত আসি। কি বলছে?
ফিউচার কন্টিনিউয়াস টেন্স রুল সামারি, তাই তো? রুল সামারিটা যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ভয়েস অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ নট জেনারেলি ইউজড ইন ইংলিশ। এটাও কি স্ট্যান্ডার্ড ইংলিশে সাধারণত এটা ব্যবহার হয় না। এবং যদি আমরা গ্রামেটিক্যালি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে চাই অবশ্যই পরিবর্তন করা সম্ভব, কিন্তু এটা যেহেতু স্ট্যান্ডার্ড ইংলিশে তেমন ব্যবহার হয় না, যার কারণে এটা খুব বেশি আসার সম্ভাবনা নাই। তারপরে আমরা জেনে রাখবো, আমরা কি করতে পারি না, আমরা এটাকে না জেনে ছেড়ে দিতে পারি না, এবং এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে শেখার প্রতি অন্যায়। কোনটা কোনটা হচ্ছে পরীক্ষায় আসুক চাই না আসুক, আমরা শিখবো কি, আমরা সবকিছু শিখে রাখবো, জেনে রাখবো, যেটা পরীক্ষায় বেশি বেশি আসবে সেটা প্র্যাকটিস বেশি বেশি করব, ঠিক আছে? আসুন স্ট্রাকচারটা দেখি কিসে, অ্যাক্টিভ ভয়েসের। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উইল বি, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব, নোট কি দেওয়া রয়েছে, নট কমনলি ইউজড। অবশ্যই অবশ্যই আমাদের সাধারণত কিন্তু এটা ব্যবহার হয় না, সেটা আমরা জেনে রাখলাম। তাহলে কি সাবজেক্টের পরে উইল বি, এর পরে কি হবে, যেহেতু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল, যার কারণে আমরা এই আইএনজির সামনে কি নিয়ে আসবো, একটা বি, তার মানে উইল বি বিইং। অবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্টটা অফকোর্স সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে প্যাসিভ ভয়েসে। তারপরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি বিইং নিয়ে আসবো, এবং যেই ভার্বটা ছিল মেইন ভার্বের কি ফর্ম ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ব্যবহার করব। তারপরে বাই প্রিপোজিশন দিয়ে এই সাবজেক্টটাকেই আমরা অবজেক্টিভ ফর্মে অ্যাজ অবজেক্ট ব্যবহার করব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু কমেন্ট করে জানান তো, কই হারাই গেলেন আপনারা, বলেন তো বোঝাতে পেরেছি? উদাহরণ দিয়ে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা উদাহরণ হিসেবে শিখি, কি বলছে যে অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, সাবজেক্ট প্লাস সাবজেক্টের সাথে কি হবে, উইল বি, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। যেমন শি উইল বি ডেলিভারিং দ্য প্যাকেজেস, মানে কি সে ওই প্যাকেজগুলা ডেলিভার করতেই থাকবে, ঠিক আছে? এই ধরনের কথা তো আমরা বাংলাতেও বলি না, তো ইংরেজিতে তো আমাদের কথাটা কি হয়ে গেছে, খুব শর্ট এবং সিম্পল টাইপের কথা হয়ে গিয়েছে না? আমরা কথ্য ভাষায় সাধারণত এই ধরনের কথাগুলা অ্যাভয়েড করি, রাইট? আর আপনারা তো হচ্ছে আরো যে ইয়েটা রয়েছে, আপনাদের যে কথাগুলো, যে কোড ওয়ার্ডে কথাগুলো বলেন, এগুলোও তো আসলে আসলে বুঝতে পারি না। আচ্ছা, এর পরবর্তীতে কি হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার জন্য অফকোর্স আমাকে অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তারপরে কি আসবে, উইল বি বিইং আসবে অ্যাজ অক্সিলারি ভার্ব। এর সাথে কি হবে, মূল ভার্বের, ডেলিভার ছিল কি মূল ভার্বের কি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ডেলিভার। তাহলে ডেলিভার্ড হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম আমি ব্যবহার করলাম, এবং শি যদি সাবজেক্ট থাকে তাহলে ওইটাকে অবজেক্টিভ ফর্ম কি হবে, শি থাকলে হার হবে, যেমন হি থাকলে হিম হবে, আই থাকলে কি হবে, মি হবে, দে থাকলে কি হবে, দেম হবে, ঠিক আছে? উই থাকলে কি হবে, আস হবে। তাহলে যেহেতু শি ছিল, যার কারণে বাই হার আমি ব্যবহার করলাম। এটা কি গ্রামাটিক্যালি কিন্তু অফকোর্স কারেক্ট, কিন্তু এটা কি একটু অকওয়ার্ড সাউন্ড করে, একটু কি আনন্যাচারাল টাইপের ফিল আমাদেরকে দেয়। এরপরে আসছে ফিউচার পারফেক্ট টেন্স, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। খাতা কলম নেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফিউচার পারফেক্ট টেন্স, ইভেন মানে পারফেক্ট টেন্স যেটা হোক না কেন, প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, এটা যেন টিচারদের খুব পছন্দ। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যে করার সময় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কেন জানি এই যে পারফেক্ট টাইপের যে ইয়েটা, ওরা আসলে কি পারফেক্ট টেন্স দিয়ে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে যায়, এর ভিতরে পারফেকশন খুঁজে বেড়ায়। টিচাররা কেন খুঁজে আমি জানি না, আমার আসলে জানা নেই। আমি নিজেও দেখেছি এটা বহুল ব্যবহৃত হইতে,
তো পারফেক্ট টেন্সটা আমাদেরকে কি করতে হবে, বেশি করে বুঝতে হবে। এখন একটা কথা রয়েছে, কারণ কি পারফেক্ট টেন্সে একটা যেই মূল ভার্ব ছিল, সেই মূল ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি করি, ব্যবহার করি। কিন্তু ওইটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তখন আসলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন দিয়ে আবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, যার কারণে আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটাই আসলে টিচাররা বারবার করে যাতে দেখতে পারে যে আপনি আসলে ঠিকঠাক মতন শিখেছেন কি শিখেন নাই, সেই হিসেবে থেকেই আসলে কি করা হয়, জিজ্ঞেস করা হয় বা বারবার এই কোশ্চেনটা করা হয়, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা একটু ভুল কোনো না কোনো ক্ষেত্রে যেন করে ফেলে। তাহলে আসুন এটা আমরা একটু ভালোভাবে যদি শিখে ফেলি, ইনশাল্লাহ প্রবলেম হবার কথা নয়। ফিউচার পারফেক্ট টেন্স এর গঠন প্রণালী বা স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। সাধারণত শ্যাল এর ব্যবহার হয় না আপাতত, ঠিক আছে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন সাধারণত কি হয়, উইল হ্যাভ ব্যবহার হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই উইল হ্যাভ ব্যবহার হয়। এরপরে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে অবজেক্ট দিয়ে এই সেন্টেন্সটা কি করা হয়, কমপ্লিট করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা কি টেন্সের উদাহরণ, অফকোর্স ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। কারণ কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকার কথা ছিল, সেখানে আছে কি উইল হ্যাভ, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও আমরা পেয়ে গিয়েছি। তার মানে কি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। এই কথাটা দা ওয়ার্ক কি, অবশ্যই অবজেক্ট। আমরা কি জানি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অফকোর্স কি করতে হবে, এটা অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এবং এরপরে কি উইল অথবা শ্যাল এর পরে অবশ্যই যেমন উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ যেটা ছিল সেটার পরে আমাকে কি করতে হবে, একটা বিন ব্যবহার করতে হবে। মানে কি শ্যাল হ্যাভ বিন অথবা কি উইল হ্যাভ বিন ব্যবহার করার পরে আবার যে মেইন ভার্বটা ছিল সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম তো ব্যবহার করাই ছিল, সেটা আমরা কি করে দিব, সেই সেম জিনিসটাই ব্যবহার করব। লাইক দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান, তারপরে কি বলেছিলাম, হি থাকলে হিম হবে এবং হি থাকলে হিম বলার পূর্বে অবশ্যই আমাকে কি করতে হবে, বাই প্রিপোজিশন দ্বারা ব্যবহার করতে হবে। এই ডিয়ার স্টুডেন্টস, আপনারা কি ক্লাসে আছেন না ঘুমায় টুমায় গেছেন? আমাকে একটু কমেন্ট করে জানান তো যে আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, আমি বললাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান। আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসেছিল কিছুক্ষণ পূর্বে, সবাই তখন যখন জিজ্ঞাসা করেছিলাম যে আমি বোঝাইতে পারছি কিনা, তখন আপনারা সবাই কমেন্ট করেছিলেন যে বুঝতে পেরেছেন। এখন আবার কমেন্ট করুন, কি কমেন্ট করবেন, যে ফিউচার পারফেক্ট টেন্স আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, ঠিক আছে, ঘুমাননি, বুঝতে পেরেছি। যেহেতু আছেন বলছেন, তার মানে অবশ্যই ওকে, রিয়ানা জানিয়েছেন, ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনারা আছেন এবং বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আসুন আরেকবার একটু কুইক রিক্যাপ দিই। আমার যখন অ্যাক্টিভ ভয়েসে স্ট্রাকচারটা কি থাকবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, এর পরবর্তীতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট ব্যবহার করে এই স্ট্রাকচারটা ফলো করে উদাহরণ হিসেবে বলতে পারি হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। এটা কিসের উদাহরণ, ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ, যেটা কিসের জন্য ব্যবহার হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে ব্যবহার করা হয় বেশি। ঠিক আছে, এটা খুবই
ইম্পর্টেন্ট একটা রুল, যেটা আমরা কি করব, যেটা আমরা বারবার প্র্যাকটিস করব। তাহলে আমরা শিখেছি যে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল, এরপরে কি হবে, হ্যাভ দিয়ে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কি থাকবে, অবজেক্ট হবে। আর অবজেক্টটাকে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তারপরে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ এর সাথে বিন ব্যবহার করতে হবে। কারণ কি, মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, এখানেও একটা মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে দিতে হবে। তার মানে দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু আমি ব্যবহার করতে পারছি না, যার কারণে বি ভার্ব এর কি ফর্ম ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা কি বিন। ঠিক আছে, আমি ব্যবহার করলাম। এবং উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমি কি করলাম, আমি করলাম হচ্ছে বাই, মানে কার দ্বারা হয়েছে যুক্ত, সেই বাই প্রিপোজিশন দিয়ে হি থাকার কারণে হি এর প্যাসিভ ভয়েসে আমি যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন অবশ্যই অবজেক্টিভ ফর্মে আমি কি করব, ব্যবহার করব। তার মানে হি থাকলে কি হবে, হিম হবে, সেটা আমি দিলাম। তো এইটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। এবং সব শেষ আমরা চলে এসেছি কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও আমরা দেখতে পাচ্ছি কি, যে স্ট্যান্ডার্ড ইংলিশে এটা কি হয় না, নট কমনলি ইউজড। তার মানে কি, প্যাসিভ ভয়েস অফ future perfect continuous tense is not commonly used in English, in standard English. Standard English এ future perfect continuous tense টা সাধারণত ব্যবহার হয় না। যদি আমরা এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে চাই, গ্রামাটিক্যালি এটা আমরা অবশ্যই পরিবর্তন করতে পারি, কিন্তু এটা যেহেতু সাধারণত ব্যবহার হয় না, সেক্ষেত্রে এটা আসলে কি হবে, একটু অকওয়ার্ড সাউন্ড করবে। আসুন তারপরেও জেনে নিই। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, এরপরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার কারণ কি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। কন্টিনিউয়াস টেন্স মানে কি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটার কারণে আমি যখন অবজেক্টটা সাবজেক্ট করে দিব, অবশ্যই প্যাসিভ করার জন্য, এরপরে আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে উইল হ্যাভ বিন বিইং। বিইং কেন, কারণ এখানে মূল ভার্বের সাথে কি যুক্ত ছিল, আইএনজি যুক্ত ছিল, যেটাকে আমি বি ভার্বের সাথে নিয়ে যে আইএনজি যুক্ত করে আমি কি করলাম, উইল হ্যাভ বিইন এর সাথে লিখে দিলাম কি, উইল হ্যাভ বিন বিইং। ঠিক আছে, এর পরবর্তীতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে যুক্ত করে দিলেই সেন্টেন্সটা আমার কমপ্লিট হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি, she will have been writing the book, তার মানে কি, the book কি, অবজেক্ট, যেটাকে আমার প্যাসিভ করার জন্য সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, তাই না, the book। তারপরে কি, will have been being, এটা পুরোটাই কি, অক্সিলারি ভার্ব হলে আমি ব্যবহার করলাম, অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করলাম, will have been being। তারপরে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইটিং, তার মানে কি, রাইট, তার মানে আমরা যখন রাইট যেই ভার্বটা রয়েছে সেটা হতে পারে কি, রাইট, রিটেন। রিটেনটা কি, V3। তাহলে এই যে রিটেন যে শব্দটা ছিল, V3 ফর্মে আমার ব্যবহার করতে হবে, মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, রিটেন। সো আমি রিটেন শব্দটা ব্যবহার করলাম বাই দ্বারা, যেহেতু সাবজেক্ট শি ছিল, যার কারণে আমি এটাকে কি করলাম, হার করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি। টেকনিক্যালি এটা কিন্তু কারেক্ট, কিন্তু এটা কি, এক্সট্রিমলি অকওয়ার্ড। এটা শুধু অকওয়ার্ড না, এটা কি, এক্সট্রিমলি অকওয়ার্ড এবং অলমোস্ট নেভার ইউজড, সাধারণত ব্যবহার
হয় ই না, ঠিক আছে। এটা ব্যতীত আচ্ছা মিস, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ওহি, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ওহি, আপনি বুঝতে পেরেছেন রাইট? ওহি, আপনার নামটা অনেক সুন্দর, মিনিংটা তো বোঝেন তো, তাই না? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানেন তো, একটু বলেন তো। আচ্ছা আজকে আমি ক্লাসটা শেষ করে দিব, টেন্স ওয়াইজ যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা করব, টেন্স ওয়াইজ শেষ করে ফেলেছি। মডাল ভার্বের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেই রুলটা রয়েছে, এই রুলটা দিয়ে আমরা কি করব, শেষ করে দিব, ঠিক আছে? এই রুলটা দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করে দেব। তাহলে আসুন শেষ করার আগে একটুখানি রুলটা পড়ে দেখি। আমার প্রথমে 3 নাম্বার কি বলছে, মডাল ভার্ব, মানে আমরা এতক্ষণ পর্যন্ত সাধারণ রুল জেনেছি, টেন্স ওয়াইজ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য রুলসটা জেনেছি। এবং হ্যাঁ ঠিক বলেছেন, ওহি বলেছেন আল্লাহর বাণী আমার নামের মিনিং, ঠিকই তাই, একদম তাই। আপনি জানেন কিনা আমি জানতে চেয়েছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো জানেন দেখে খুবই ভালো লাগছে। আচ্ছা তাহলে মডাল ভার্ব কি? মডাল ভার্ব হতে পারে ক্যান, কুড, শুড, উড, এই যে মডাল অক্সিলারি যে ভার্ব হিসেবে আর কি ব্যবহার হয়, এই সেন্টেন্সে যদি এই ধরনের ভার্ব ব্যবহার হয়, যেমন কি she can solve the problem, তার মানে কি ক্যান যেই ভার্বটা ব্যবহার হয়েছে এটা কি মডাল অক্সিলারি বা মডাল ভার্ব, রাইট? যেমন ক্যান, মে, মাস্ট, শুড, কুড, তাই না? অট টু, এই শব্দগুলো কি মডাল ভার্ব। যদি সেন্টেন্সে মডাল ভার্ব থাকে, সেটাকে প্যাসিভ করার জন্য আপনাকে কি করতে হবে, মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। এখন আপনাকে কি করতে হবে, অবশ্যই অবজেক্টটাকে সাবজেক্ট করবেন, তার সাথে সেম মডাল ভার্বটাকে নিয়ে আসবেন যেটা সেন্টেন্সে ছিল, সেম মডাল ভার্বটাকে যদি থাকে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে ক্যানই নিয়ে আসবেন। যদি বলি ইউ শুড ডু ইট টু, তাহলে কি ডু যেই কথাটা, সরি শুড যেই কথাটা বললাম, শুডকে আপনি সেম নিয়ে আসবেন, মানে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে, মানে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে যেই ভার্বটা ব্যবহার হয়েছে, সেম জিনিসটাকে আমি নিয়ে আসবো। সেম জিনিসটাকে নিয়ে এসে কি করব, বি ব্যবহার করব। যেমন এখানে ছিল কি she can solve the problem, তাহলে আমি ক্যান বি নিয়ে আসবো। ক্যান বির পরবর্তীতে মানে যে ভার্বটাই থাকবে সেই ভার্বটার সাথে বি দিব, বি দেওয়ার পরবর্তীতে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম ব্যবহার করব, বাই দ্বারা যুক্ত করে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব। যেমন যদি বলি তাহলে কি বলতে পারি, মডাল ভার্বটা she can solve the problem, তার মানে কি the problem can be solved by her, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি শিখে থাকি, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি লেট দ্বারা অবজেক্ট যদি যুক্ত থাকে, এটার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সটা কি মানে হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট ওইভাবে থাকবে না, একেবারে ডিরেক্টলি বলা হবে। যেমন কি বলা হবে যে ওপেন দ্য ডোর, তাই না? ওপেন দ্য ডোর যদি বলা হয়, তাহলে আপনাকে চিনতে হবে যে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স কি না, ঠিক আছে? এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স কি না। একটা সেকেন্ড, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আপনাকে করতে হয়, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আপনাকে কি করতে হবে, লেট দ্বারা যুক্ত করে অবজেক্ট, মানে কি সেন্টেন্সের যেই অবজেক্টটা রয়েছে লেট দ্বারা যুক্ত করে সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে, এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ওইভাবে আপনাকে থাকবে না, তাই তো? তাহলে লেট দ্বারা যুক্ত করে অবজেক্ট আমি দিব, তারপরে বি দিয়ে, যেমন ওপেনটা কি ছিল, ভার্ব ছিল, লেট দ্বারা যুক্ত করে অবজেক্টটা দিয়ে বি দিয়ে আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমি ব্যবহার করে দিলেই এটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেমন
ওপেন দ্য ডোর, এটাকে যদি প্যাসিভ করতে যাই তাহলে কি হবে? লেট দ্য ডোর বি ওপেনড। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের মতো ভয়েসের ক্লাস। আশা করছি আপনাদের আমাদের এই ভয়েসের যেই ক্লাসটা রয়েছে সেটা অবশ্যই ভালো লেগেছে। এটা ব্যতীত ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে, আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।